আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আন্তর্জাতিক পরিক্রমা। শুরুতেই থাকছে শিরোনাম। গাজার রক্তের দায় কার? নেতানিয়াহুর নীতিতে ধ্বংসের পথে ইসরায়েল। বিশ্ব থেকে এক ঘরে হয়ে পড়ছে তেল আবিব। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কি নতুন অধ্যায়ে প্রবেশ করছে? এবার কি অর্থনীতি, কূটনীতি আর সংস্কৃতির নতুন সেতু গড়ে তুলতে যাচ্ছে দুই দেশ? পুতিন কি আর লুকোতে পারবেন? ভয়াবহ হামলার পর ইইউ প্রধানের কড়া হুঁশিয়ারি। আলোচনায় আসতেই হবে। গাজা নগরীতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। 1500 ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ড্রোন আর রোবট দিয়ে হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। আর্জেন্টিনার প্রেসিডেন্টের ওপর হামলা, নির্বাচনী প্রচারে ইটপাটকেল, ক্ষুব্ধ জনতার তীব্র স্লোগান মিলেই গদি ছাড়। এবং ভারতকে হুঁশিয়ারি, রাশিয়ার তেল না কমালে কড়া শাস্তি আসছে, ট্রাম্প প্রশাসনের কঠোর বার্তা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সঙ্গে থাকছি আমি আল মেহেদী হাসান সৌরভ। যাচ্ছি পুরো খবরে। ইতালির বর্তমান সরকার ইসরায়েলপন্থী হলেও দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রুসেত্তার সাম্প্রতিক বক্তব্যে ইসরায়েলের জন্য কড়া সতর্কবার্তা হয়ে এসেছে। লা ট্রাম্পা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই কখনোই নিরীহ মানুষ হত্যার অজুহাত হতে পারে না। তার মতে এমন পদক্ষেপ নেওয়া উচিত যা সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহুকে থামতে বাধ্য করবে, কারণ তার সরকার মানবিকতা হারিয়ে ফেলেছে। গাজার চলমান যুদ্ধ ইসরায়েলকে যেমন নৈতিক সংকটে ফেলেছে, তেমনি অর্থনীতি, গণতন্ত্র আর আন্তর্জাতিক অবস্থানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এখনই দিক পরিবর্তন না হয়, নেতানিয়াহুর নীতি দেশটিকে দীর্ঘমেয়াদে একঘরে করে দেবে। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করছেন, উত্তর গাজায় অন্তত 5 লাখ মানুষ এখন দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতিতে ভুগছেন। ইসরায়েলের তথাকথিত মানবিক শহর আসলে গাজাবাসীদের আটকে রাখার পরিকল্পনা ছাড়া কিছুই নয়। নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার জন্যই এই যুদ্ধ দীর্ঘায়িত করছেন। দুর্নীতির মামলার চাপে থাকা তিনি নিজের জোট সরকারের চরমপন্থীদের খুশি রাখতে গাজার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এদেশের অনেকে প্রকাশ্যে বলেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদই তাদের লক্ষ্য। গাজায় দুর্ভিক্ষ বা বাস্তুচ্যুতি তাদের কাছে দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত উদ্দেশ্য। এ অবস্থায় ইসরায়েল নৈতিক দিক থেকে তলানিতে পৌঁছেছে। সম্প্রতি 24 জন বিশিষ্ট অর্থনীতিবিদ, যাদের মধ্যে 11 জন নোবেল বিজয়ী, নেতানিয়াহুকে সতর্ক করে খোলা চিঠি দিয়েছেন। তাদের মতে বর্তমান নীতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিপর্যয় বয়ে আনবে। ইতিমধ্যেই ঋণ মান কমেছে, সুদের হার বাড়ছে আর দক্ষ জনগোষ্ঠীর দেশ ছাড়ছে। ইউরোপীয় ইউনিয়নও টার্গেটেড নিষেধাজ্ঞার চিন্তাভাবনা করছে, যা ইসরায়েলের বাণিজ্য ও প্রযুক্তি খাতের উপর মারাত্মক আঘাত হানবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর এই নীতি নিয়ে চাপের মুখে পড়েছে। 1982 সালের ইসরায়েল লেবানন যুদ্ধের মতো এবারও আমেরিকাকে অতিরিক্ত বিলিয়ন ডলার খরচ করতে হবে। অথচ সমাধান স্পষ্ট, ইসরায়েলকে অবিলম্বে গাজায় পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে। জোরপূর্বক হস্তান্তর পরিকল্পনা বাদ দিয়ে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিতে হবে। সবচেয়ে জরুরি হলো একটি প্রকৃত যুদ্ধবিরতি, যাতে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান হয়। পশ্চিমা বিশ্ব যদি সত্যি মানবিক মূল্যবোধে বিশ্বাসী হয়, তবে এখনই ইসরায়েলের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, কারণ নেতানিয়াহুর নীতি শুধু গাজার মানুষকে নয়, ইসরায়েলকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের 2 গুরুত্বপূর্ণ মন্ত্রীর ঢাকা সফর কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। দীর্ঘদিনের নিরাপত্তা ভেঙে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কূটনীতি, বাণিজ্য ও সংস্কৃতিতে সহযোগিতা বৃদ্ধির যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই দেশের সম্পর্ককে নতুন অধ্যায়ের দিকে নিয়ে যেতে পারে বলে অনেকে মনে করছেন। 21 আগস্ট পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান 4 দিনের সফরে ঢাকায় আসেন। তিনি বাংলাদেশি ব্যবসায়ী মহল এবং সরকারি পর্যায়ে বৈঠকে অংশ নিয়ে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির প্রস্তাব দেন। এর ঠিক পরেই 23 আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার 2 দিনের সফরে ঢাকায় আসেন। তার সফরে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নারী নির্যাতন ও ধ্বংসযজ্ঞের কারণে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সবসময় আবেগ ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। শুধু কূটনৈতিক স্বার্থ নয়, বরং মুক্তিযুদ্ধের দায় মেনে নেওয়া এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি সবসময় আলোচনায় থেকেছে। ফলে সম্পর্ক যতই এগোচ্ছে, তবুও সতর্কতার জায়গাটা অটুট রয়েছে।
ইতিহাস বলছে যুদ্ধের পরও সম্পর্ক পুনর্গঠনের উদাহরণ বিশ্বজুড়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র, জাপান কিংবা জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। সেখান থেকেই বাংলাদেশও নতুন করে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ খুঁজছে। তবে ৩টি শর্ত বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে: ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ এবং আটকে থাকা লোকজনের সমাধান। অতীতের ধারাবাহিকতায় দেখা যায় শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে প্রথম পাকিস্তান সফর করেন এবং তখন থেকেই সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা শুরু হয়। পরবর্তীতে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলেও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি পায়। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে সম্পর্ক আবারও শীতল হয়ে পড়ে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় $৮৬৫ মিলিয়ন পৌঁছেছে। পাকিস্তান থেকে তুলা, সুতা, কাগজজাত পণ্য আসে, আর বাংলাদেশ থেকে রপ্তানি হয় পোশাক, ফার্মাসিউটিক্যালস ও পাটজাত দ্রব্য। নতুন শিপিং লাইন চালুর ফলে করাচি চট্টগ্রাম বন্দরের ট্রানজিট সময় 11 দিনে নেমে এসেছে। এছাড়া বিমান যোগাযোগ পুনরায় চালুর আলোচনা ও ভিসা সহজীকরণের উদ্যোগও সম্পর্ককে এগিয়ে নিতে পারে। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হচ্ছে। পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির প্রস্তাব দিয়েছে, আর সংবাদ সংস্থা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে বোঝাপড়া বাড়াতে কাজ করছে। তবে মূল প্রশ্ন থেকে যাচ্ছে, পাকিস্তান কি সত্যিই ১৯৭১ সালের দায় স্বীকার করে ক্ষমা চাইবে, নাকি কূটনীতির সুবিধা নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চাইবে? সবশেষে বলা যায়, ইসহাক দার ও জাম কামাল খানের ঢাকা সফর শুধু প্রতীকী নয়, বরং কৌশলগত। এই দুই দেশের সম্পর্কের জন্য একটি নতুন দিগন্ত হতে পারে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে অবশ্যই ইতিহাসকে ভুলে না গিয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে এবং জনগণের ঐক্য অক্ষুণ্ণ রেখে অগ্রসর হতে হবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে। ভয়াবহ এক হামলায় কেঁপে উঠেছে কিয়েভ, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন মানুষ। এমনকি ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। এই ঘটনার পরপরই ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আহ্বান জানিয়েছেন তাকে আলোচনার টেবিলে বসতেই হবে। ফোন আলাপে জেলেনস্কি ও ট্রাম্পের সঙ্গে কথা বলার পর ভন ডার লেয়েন জানান, ইউক্রেনে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তিনি জোর দিয়ে বলেন, শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে ইউক্রেনকে আবারও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শান্তি প্রতিষ্ঠায় দেরি করার আর কোনো সুযোগ নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো শান্তি প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে আলোচনা করছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউরোপের শান্তি পরিকল্পনায় সমর্থন দেবে, তবে ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠাবে না। এরই মধ্যে ক্রেমলিনের টালবাহানার কারণে পুতিন জেলেনস্কির আলোচনার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে চাপ ক্রমেই বাড়ছে রাশিয়ার উপর। ভন ডার লেয়েন এক লিখিত বার্তায় বলেন, ইউরোপ তার দায়িত্ব থেকে সরে যাবে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ইউক্রেনের অস্ত্র তহবিলে সহায়তার জন্য ইউর নতুন বৃহৎ কর্মসূচি শীঘ্রই কার্যকর হবে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে পুতিনের সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতের শান্তি নাকি রক্তক্ষয়ী সংঘাত। গাজা নগরীতে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ক্রমেই বাড়ছে। আল জেইতুন নামের এলাকায় এক অভিযানে তারা ইতিমধ্যেই ধ্বংস করেছে অন্তত ১৫০০ ভবন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, মাত্র ১ মাসেরও কম সময়ে নগরীর উপকণ্ঠে প্রায় সব ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসযজ্ঞ চালাতে ব্যবহার করা হচ্ছে ভারী নির্মাণ যন্ত্র, ড্রোন এবং বিস্ফোরক বহনকারী রোবট। এই ধ্বংসযজ্ঞে জেইতুন এলাকার প্রায় ৮০% মানুষ বাধ্য হয়ে উত্তর পশ্চিম দিকে পালিয়ে গেছেন, তবে সেখানেও তাদের নিরাপত্তা নিশ্চিত নয়। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজার পুরো নগরী খালি করতে হবে। ফলে হাজার হাজার মানুষ এখন দিশেহারা। কোথায় যাবে আর কতদিন বাঁচবে তা নিয়েই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আল জাজিরার ফ্যাক্ট চেকিং ইউনিট সানাদের স্যাটেলাইট ছবিতেও মিলেছে ধ্বংসযজ্ঞের প্রমাণ। এপ্রিল থেকে আগস্টের শেষ পর্যন্ত ধারণ করা ছবিতে দেখা গেছে আল জেইতুন ছাড়াও জাবালিয়া আল বালাদ, তাল আল জাতার, আল জাবালিয়া শরণার্থী শিবির সহ গাজার উপকণ্ঠে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করেই বোমাবর্ষণ করা হয়েছে। একে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ বলেই মনে করছেন অনেকে।
2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত প্রায় 63,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 1,59,000 মানুষ। শুধু মানুষের প্রাণহানি নয়, পুরো গাজা উপত্যকার অবকাঠামো ধ্বংসের মুখে পড়েছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক সংকট তৈরি করছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারে নামতেই বিক্ষুব্ধ জনতার মুখে পড়লেন। রাজধানী বুয়েন্স এরিসে এক সমাবেশে তার দিকে ক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছুড়তে শুরু করে। দ্রুত নিরাপত্তারক্ষীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। অনেকে সরাসরি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ স্লোগানে আওয়াজ তুলেছেন, মিলেই গদি ছাড়। প্রচারণার সময় মিলেই ছিলেন একটি ট্রাকে, তার সঙ্গে ছিলেন বোন এবং প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কারিনা মিলেই। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একদল লোক বিভিন্ন বস্তু ছুঁড়তে শুরু করে। এক পর্যায়ে পাথর ছুঁড়ে মারলে সেটি গাড়ির সামনে গিয়ে পড়ে, তবে বেশিরভাগ বস্তু প্রেসিডেন্টের মাথার উপর দিয়ে চলে যায়। এতে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। চালক দ্রুত পরিস্থিতি সামলে ট্রাক নিয়ে সরে যান, কিন্তু পেছনে বিক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। অনেকে সরাসরি মিলেইর পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের ভেতরেও হাতাহাতির ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাস্থল ছিল বুয়েন্স এরিস প্রদেশের লোমাস দে জামোরা, যা বিরোধী দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদোরনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, মূলত বিরোধী দলের সদস্যরাই প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা চালিয়েছে, তবে ভাগ্যক্রমে কেউ আহত হননি। পরবর্তীতে মিলেই একটি ছবি পোস্ট করেন যেখানে বোনের সঙ্গে তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এভাবে নিজের সাহসিকতা তুলে ধরতে চেয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় জরিপে দেখা যাচ্ছে, জুনের তুলনায় আগস্টে প্রেসিডেন্ট মিলের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে। বিশেষ করে বিরোধী দলের প্রচারণা তার অবস্থানকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলছে। আগামী 7 সেপ্টেম্বর বুয়েন্স এরিসে স্থানীয় নির্বাচন এবং অক্টোবরে মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে। দুটোই মিলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তার ক্ষমতা ধরে রাখার পাশাপাশি সরকারের ব্যয় সংকোচন নীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি রাশিয়ার অপরিশোধিত তেলের ব্যবসা কমাতে ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট কোনো ছাড় দেবেন না। যুক্তরাষ্ট্র ভারতের উপর শাস্তিমূলক শুল্ক চাপাতে দ্বিধা করবে না। হাসেট বলেন, ভারত যদি না নড়ে, আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পও নড়বেন না। মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের প্রধান হাসেট ভারত মার্কিন বাণিজ্য আলোচনাকে জটিল হিসেবে বর্ণনা করেন। তার দাবি, ভারতের একগুঁয়েমির কারণেই আলোচনায় অগ্রগতি হচ্ছে না। তিনি অভিযোগ করেন, মার্কিন পণ্যের জন্য বাজার খুলতে ভারত যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে 50% শুল্ক বসিয়েছে, যা ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের ক্ষেত্রে এত বেশি হয়নি। হাসেট আরও জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে ভারতকেও এই আলোচনায় যুক্ত করা হয়েছে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতকে বাড়তি 25% শুল্ক দিতে হচ্ছে। তিনি আলোচনাকে ম্যারাথন দৌড়ের সঙ্গে তুলনা করে বলেন, এতে উত্থান পতন আসবে, তবে লক্ষ্য হতে হবে শেষ পর্যায়ের চূড়ান্ত সমাধান। তার মন্তব্য প্রতিধ্বনিত হয়েছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বক্তব্যে। বেসেন্টও জানিয়েছেন, ভারতের উপর বাড়তি শুল্ক শুধু রাশিয়ার তেল কেনার কারণেই নয়, বরং দীর্ঘমেয়াদী বাণিজ্য আলোচনার অংশ হিসেবেও আরোপ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত আলোচনায় খুব বেশি সহযোগিতা করছে না। তবে শেষে তিনি আশাবাদী কণ্ঠে বলেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, আর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অর্থনীতি। শেষ পর্যন্ত আমরা অবশ্যই একসঙ্গে আসব। দর্শক, আজকের আন্তর্জাতিক পরিক্রমা শেষ করছি এখানেই। ধন্যবাদ।